ইরানকে দ্রুত হারানোর কৌশল কাজ করেনি। এখন প্ল্যান বিতে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। ইরানি যুদ্ধ নিয়ে যত খবর হচ্ছে তা দেখে মনে হবে এখানে খেলছে ডোনাল্ড ট্রাম্প। আসলে তা নয়, এখানে মূল খেলোয়াড় বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ইসরায়েলের তুলনায় অনেক বেশি হলে এই সংঘাতে খেলছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এখন বলা নেতানিয়াহু নিজেই তৈরি করা ফাঁদে নিজেই পড়েছেন, আর সেই ফাঁদে তিনি ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নিয়ে গেছেন। ইসরায়েলের জন্য কিংবা যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধের শেষ হতে হবে পূর্ণ বিজয়ের মাধ্যমে। এরকম কিছু হলে তা অর্থহীন হয়ে পড়বে। যদি যুদ্ধ এমন অবস্থায় শেষ হয়ে যে বড় ক্ষতি কিংবা ব্যাপক প্রাণহানির পরেও ইরান শাসন ব্যবস্থাকে টিকে থাকে, সেটাও ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হবে না। তখন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াবে তাদের প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে দ্রুত একটি পারমাণবিক অস্ত্র তৈরি ও পরীক্ষা করা, যাতে ভবিষ্যৎ আরও তৈরি কেউ তাদের উপর হামলা করার সাহস না পায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরানের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, যাতে তারা যুক্তরাষ্ট্রের প্রতিটি অংশকে প্রবেশাধিকার পায়। হামলার পরও টিকে থাকা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রেও এখন আরও বিমান হামলায় তা সম্ভবপর হবে না। এমনকি যুক্তরাষ্ট্রীয় ঘাঁটি থেকে উড়ে আসা B-2 স্টেলথ বোমার বিমানও উড়লেও যুদ্ধ প্রায় জিতে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অঞ্চলটিতে তৃতীয় একটি বিমান বাহিনীর নৌবহর মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই যুদ্ধ শুরু থেকেই পরিকল্পনা মাফিক এগোয়নি। পরিকল্পনা ছিল ইরানের সর্বোচ্চ নেতা এবং ধর্মীয় ইসলামী হয়ে গার্ড বাহিনী যত বেশি সম্ভাব্য শীর্ষ নেতাকে হত্যা করা, যাতে ইরানের ক্ষমতাসীনরা দুর্বল হয়ে পড়ে। কিন্তু এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, যেমনটি আগে থেকেই এক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছিল। শাসন ব্যবস্থা নতুন নেতা মজবুত রয়েছে এবং সম্ভবত মোস্তফা খামেনি যদি নিহত হন, সেক্ষেত্রেও দায়িত্ব নেওয়ার জন্য এক বা একাধিক নেতা আগে থেকেই তৈরি আছে। এখন তার যুদ্ধের কৌশল এবং প্ল্যান বিতে পৌঁছেছে, যার দুটি উপাদান আছে। এর মধ্যে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অংশ হল কুর্দি বা বালুচরদের মতো সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সঙ্গে কাজ করে তাদের বিদ্রোহ উৎসাহ দেখা, যাতে ইরান ভেঙে পড়ার প্রক্রিয়া শুরু হয়। এতে কিছু প্রভাব পড়তে পারে, কিন্তু উদাহরণ হিসেবে কুর্দিরা ইসরায়েলের উপর সহজেই আস্থা রাখবে না, আর ট্রাম্পের নেতৃত্বাধীন
যুক্তরাষ্ট্রের উপর তো আরও কম। দ্বিতীয় উপাদানটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি ইসরায়েলের ঐতিহ্যগত সামরিক কৌশলের সঙ্গে সম্পর্কিত। তা হল শত্রু নিজে দেশ সমর্থনের চিরধারণা। এটাই দায়িত্ব নীতি। এই নীতি অনুযায়ী যদি কোনো বিদ্রোহ দমন করা না যায় বা কোনো রাষ্ট্রকে নেতৃত্বের বশে আনা সম্ভব না হয়, তাহলে বিজয়ের পথ হল বৈসামরিক জনগণের উপর অবিরাম কঠোর আঘাত হানা। এই নীতি বর্তমানে লেবাননে প্রয়োগ করা হয়েছে। সেখানে দক্ষিণ বেরুতের দাহিয়া উপশহরের হিজবুল্লাহ শক্ত ঘাঁটি ধ্বংস করার অভিযান শুরু করেছে। 2006 সালে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের সময় এই এলাকার নাম থেকে মৃতটির নামকরণ হয়েছিল। গত 30 মাসের গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে এই নীতি ব্যাপকভাবে প্রয়োগ করা হয়েছে। এতে অন্তত 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, আরও অনেক বেশি মানুষ আহত হয়েছে এবং গাজার বেশি ভাগ এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবু হামাস এখনও টিকে আছে এবং গাজার কিছু অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের যুদ্ধে এক নীতি প্রয়োগ করেছে। অবকাঠামোর এখন হামলার ক্রমবর্ধমান প্রমাণ এরই মধ্যে দৃশ্যমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট সতর্ক করে বলেন, এটি হবে ইরানের ভেতরে আমাদের সবচেয়ে তীব্র হামলার দিন এবং অপারেশন এপিক ফিউরির 10ম দিনে ইরান একা হয়ে গেছে এবং তা মারাত্মকভাবে পেয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সামরিক কৌশলের অভিজ্ঞতা এবং ট্রাম্প টেক্সাসের অধীনে যুক্তরাষ্ট্রের আরও ক্রমাত্মক অবস্থান। এই দুইয়ের সময়ে আমরা সম্ভবত ইরান জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখতে পাবো। এটি একটি বিশাল কাজ এবং প্রায় 9 কোটি 30 লাখ মানুষের দেশে এর বড় প্রভাব ফেলতে কয়েক মাস সময় লাগবে, যা গাজার জনসংখ্যার তুলনায় 40 গুণেরও বেশি। তাছাড়া এই কৌশল কার্যকর সম্ভব হওয়া খুবই কম।